আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি, বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনো টান টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো, নতুন এই হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী, যিনি এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের। তবে এখন পশ্চিমবঙ্গের বিজেপির প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেই তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এর আগে বাংলাদেশের গণমাধ্যমে আর এক রাজনীতিক আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানোর খবর প্রচারিত হয়েছিল। প্রশ্ন হলো, কেন ভারত প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, দিল্লির সাউথ ব্লকে এই নিয়োগ কেবল একটি রুটিন প্রশাসনিক রদবদল নয়, বরং এটি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের চিরাচরিত আমলাতান্ত্রিক কূটনীতি থেকে রাজনৈতিক কূটনীতির দিকে সরে আসার এক শক্তিশালী বার্তা। দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে জিয়ে থাকা অনেক ইস্যুর মধ্যে বর্তমান সময় দেশ দুটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ভার্সেস 3 এর বাস্তবায়নে দীনেশ ত্রিবেদীর অ্যাসাইনমেন্ট কি হবে? আবার বাংলাদেশ ইস্যুতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে ত্রিবেদীর এই নিয়োগ কতটা ভূমিকা রাখবে? বিশ্লেষকরা বলছেন, দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোপন সমীকরণের কথা শোনা যায়, সেটির ক্ষেত্রে ভারতের চাওয়া পূরণ করাটাই কি হবে ত্রিবেদীর প্রথম অ্যাসাইনমেন্ট? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতের আর ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত কারা হচ্ছেন তা সবসময় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে তলানিতে গিয়ে ঠেকে দুই দেশের সম্পর্ক যখন বিএনপি সরকার আমলে নতুন করে গড়ার লক্ষণ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হচ্ছেন সে খবর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সে খবরের গভীরতা আরো বেড়েছে যখন শোনা যাচ্ছে ভারত তার দীর্ঘদিনের প্র্যাকটিস পেশাদার কোনো কূটনীতিককে বাংলাদেশে পাঠাচ্ছে না, বরং তার জায়গায় পোর খাওয়া রাজনীতিবিদকে পাঠাচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 10 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে থেকেই ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমগুলোতে প্রণয় ভার্মার জায়গায় কে আসছেন তা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। তার উত্তরসূরি হিসেবে ঢাকায় কে আসবেন এ বিষয়ে চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যে বিহারের সাবেক রাজ্যপাল ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে। কিন্তু সবশেষ তথ্য হলো, আরিফ মোহাম্মদ খান নয়, বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আসছেন ঝানু রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী। দিল্লির সাউথ ব্লকের সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর পশ্চিমবঙ্গীয় পরিচিতি তাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে বড় একটা কারণ হিসেবে কাজ করছে। তবে এর পেছনে আরো বেশ কয়েকটি শক্তিশালী কারণ আছে। আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ভিত্তি উত্তর ভারত কেন্দ্রিক, আর দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ঘর হলো পশ্চিমবঙ্গ। দীনেশ ত্রিবেদীর ঝরঝরে বাংলা বলেন এবং একজন দক্ষ সিতার বাদক। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই বাংলার সংস্কৃতি সম্পর্কেও তিনি ভালো ধারণা রাখেন। তাকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আনন্দবাজার লিখেছে, গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে MBA করেন। 80-এর দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ।
কিন্তু 1990 সালে জনতা দলে যোগ দেন। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সদস্য ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে সেই দলে যোগ দেন দীনেশ ত্রিবেদী। তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক। 2002 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভার তৃণমূলের এমপি ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভার ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হন। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে সেই দায়িত্ব সামলান দীনেশ ত্রিবেদী। পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2019 সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে আবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীনেশ, কিন্তু সেবার বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। এর ধারাবাহিকতায় 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং 6 মার্চ বিজেপিতে যোগ দেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে সবচেয়ে বড় ত্রুপের তাস হলো তার পশ্চিমবঙ্গীয় পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় তৃণমূল কংগ্রেসের টিএমসির অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। যদিও 2021 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি এবং বাংলাদেশের সাথে এর ঐতিহাসিক নারীর সম্পর্কের বিষয়ে তার জানাশোনা গভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের অনেক বড় অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তা পানি বন্টন চুক্তি বা সীমান্ত ব্যবস্থাপনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বছরের পর বছর ঝুলে আছে। ত্রিবেদী যেহেতু মমতার একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, তাই দিল্লি আশা করছে তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং ঢাকা এই দুই মেরুর মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করতে পারবেন। দর্শক, দীর্ঘদিন ধরে ভারত তার নিকটতম প্রতিবেশী দেশগুলোতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে আসছে। তবে বর্তমান বাংলাদেশে যে দ্রুত পরিবর্তনশীল এবং স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে একজন আমলার চেয়ে একজন ঝানু রাজনীতিবিদের গ্রহণযোগ্যতা এবং আলোচনার ক্ষমতা অনেক বেশি কার্যকর বলে মনে করছে দিল্লি। দীনেশ ত্রিবেদীর ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন অভিজ্ঞ প্রশাসকও বটে। মনমোহন সিং এর ইউপিএ সরকারে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশের ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা এবং কানেক্টিভিটি প্রকল্পগুলো পুনর্গঠনে বিশেষ সহায়ক হবে, এমনটাই মনে করছে দিল্লির সাউথ ব্লক। ত্রিবেদীকে নিয়োগের পেছনে অন্যতম প্রধান কারণ হলো সরাসরি রাজনৈতিক সংযোগ বা পলিটিক্যাল অ্যাক্সেস। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে প্রোটোকল এবং আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে কাজ করতে হয়, যা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়। অন্যদিকে ত্রিবেদীর মতো একজন হেভিওয়েট নেতার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শীর্ষ নেতৃত্বের কাছে অবাধ প্রবেশাধিকার রয়েছে। বাংলাদেশে বিএনপির নতুন সরকারের সাথে আলোচনার টেবিলে বসার জন্য দিল্লির এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি প্রোটোকলের বাইরে গিয়ে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন। বিশেষ করে নির্বাচনের আগে থেকে একটি ওপেন সিক্রেট বিষয় হলো ভারতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছিল। এমনকি নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি ভারত সরকারের ইতিবাচক মনোভাব দেখা গেছে। ইউনূসের সাথে আলোচনার জন্য না আসলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে। কূটনৈতিক মহলের চাওয়ার আছে যে নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ভারত সরকারের শীর্ষ মহলের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেসব বৈঠকে একটি পরাশক্তি দেশও উপস্থিত ছিল। এসব বৈঠকে বাংলাদেশে ভারত বিরোধী উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলের কানেক্টিভিটি প্রকল্পগুলো বজায় রাখা, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কথাবার্তা হয়েছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা আছে। নির্বাচনের পর সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারতে 2 দিনের সফর করেছেন। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সাহায্য, শেখ হাসিনা ইস্যু, গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনায় উঠে এসেছে। এই মুহূর্তে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয়াবহ জ্বালানি সংকট মোকাবেলা করা। এই সংকটময় মুহূর্তে ভারত তার প্রতিবেশী প্রথম নীতির অধীনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে 6 দফায় বাংলাদেশের ডিজেল পাঠিয়েছে দেশটি।
শেখ হাসিনা আমলে 2023 সালে উদ্বোধন হওয়া ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে, সেটি অন্তর্বর্তীকালীন সময় প্রায় বন্ধের পথে ছিল। তবে 2026 সালের শুরু থেকে ভারত পুনরায় এই পাইপলাইন সক্রিয় করেছে। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ছাড়া ভারতের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ইস্যু। অন্তর্বর্তী সরকার আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন ভারতই প্রথম দেশ যারা এর বিরোধিতা করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর ধারণা হলো, একটি বিশাল জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করলে তা দেশে উগ্রপন্থার জন্ম দেবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বাংলাদেশের নতুন সরকারকে দেওয়া হয়েছে। ভারত চায় আওয়ামী লীগকে রাজনীতির মূল ধারায় ফেরার সুযোগ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। নির্বাচনের আগে দেয় সব বার্তা ও সমঝোতার বাস্তবায়ন ঘটাতে ঢাকায় পাঠানো হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন আর কেবল গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায়ের রোমান্টিকতায় সীমাবদ্ধ নেই, এটি এখন এক রূঢ় বাস্তববাদী পর্যায়ে প্রবেশ করেছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো হবে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে স্মৃতির যে স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। দীনেশ ত্রিবেদী যদি তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের সম্মতি আদায় করতে পারেন এবং আওয়ামী লীগ ইস্যুতে একটি সম্মানজনক সমাধানে নিয়ে যেতে পারেন, তবে তার এই নিয়োগ হবে ভারতের প্রতিবেশী নীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। তবে চ্যালেঞ্জও আছে অনেক। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়। আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হিন্দুস্তান টাইমস বলছে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তটি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য এক ধরনের জবাবদিহিতারও বার্তা বটে। রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতারবাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বাংলাদেশে ভারত একজন রাজনৈতিক নেতাকে পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠাতে যাচ্ছে, এই জল্পনাটা ভারতের সংবাদ মাধ্যমে চলছে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই। বাংলাদেশে নবনির্বাচিত তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর আর নির্বাচনের আগেই ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই আলোচনাটা তুঙ্গে ছিল যে বর্তমান মোদী সরকার ভাবছেন যে বাংলাদেশে নতুনভাবে বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একজন কূটনৈতিকের চেয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং সে কারণে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর আওয়ামী লীগের যখন রাজনৈতিক কার্যক্রমই নিষিদ্ধ, তখন বিএনপির সাথে সাথে যেই রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোর সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে তেমন কোনো সম্পর্ক ছিল না। কাজেই ভারত মনে করছে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া দরকার যিনি কিনা বাংলাদেশের এই রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে পারবেন। এই বিশ্লেষণ এবং জল্পনা থেকে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লকের নানা সূত্রের বরাতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের খুবই তারকা বিভিন্ন রাজনীতিবিদদের নাম উল্লেখ করেছিল যে যারা কিনা বাংলাদেশে আসতে পারেন মোদী সরকারের নিযুক্ত
পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। নাম এসেছিল আরিফ মোহাম্মদ খানের বিহার এবং কেরালা রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এই বিজেপি নেতা ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতের যে রাজনৈতিক নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হন তাদের মধ্যে একজন। এই বিজেপি নেতা রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তিনি বাংলাদেশে এলে বাংলাদেশে যে ইসলামপন্থী দলগুলোর উত্থান ঘটেছে, জামায়াতে ইসলামী সহ, তাদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে পারবেন বলে আরিফ মোহাম্মদ খানের নামটা ভীষণ জোরে সোরে আলোচিত হচ্ছিল। এরপর নাম এসেছিল ভারতের প্রথিতযশা সম্পাদক এবং বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে অনেক দশক ধরে অত্যন্ত গভীর সম্পর্ক যেই ব্যক্তির, এমজে আকবর, তার নাম এসেছিল। এমজে আকবরও ছিলেন ভারতের মন্ত্রিসভার সদস্য এবং এমজে আকবর কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং পরামর্শক হয়ে উঠেছিলেন। এমজে আকবর বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কের এই কঠিন সংকটকালে রাজনৈতিক নিয়োগ পেয়ে রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন, এই আলাপটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে এমনকি কংগ্রেস নেতা ভারতের পার্লামেন্টের এখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি, তার যে প্রধান ভারতের তারকা রাজনীতিবিদ শশী থারুরের নাম পর্যন্ত আলোচিত হচ্ছিল যে বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে প্রভাব এবং রাজনীতিবিদ হিসেবে এবং জাতিসংঘে দীর্ঘ সময়ে কাজ করার ফলে তার যে কূটনৈতিক দক্ষতা, সেসব মিলিয়ে শশী থারুরও নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি হতে পারেন বাংলাদেশে এই সংকটজনক সম্পর্কের অবস্থায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী শেষ পর্যন্ত যেই বিজেপি নেতাকে বাংলাদেশে নিযুক্ত করতে যাচ্ছেন, সম্ভবত তার নামটি ভারতের সংবাদ মাধ্যমে আসবার পর ভারতের সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক, কূটনৈতিক মহল সকলেই কিছুটা চমকে গিয়েছেন, চমৎকৃত হয়েছেন, চমকিত হয়েছেন। মানে ঠিক কি কারণে এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদী, বিজেপির পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষিয়ান নেতা দীনেশ ত্রিবেদীকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে এমন সংকটকালে, এ নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারত সরকারের তরফে কোনো সুস্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, যিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর সময়ে, ইউপিএ সরকারের অংশ হিসেবে, তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, যিনি কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং 2021-এ যিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে এসে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন তার মধ্যে তিনি প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, সেটাও সংবাদ মাধ্যমগুলো লিখছে। কিন্তু এই যে গুজরাটি দীনেশ ত্রিবেদী, যিনি কিনা পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, তিনি ঠিক কোন কূটনৈতিক দক্ষতার কারণে বা রাজনৈতিকভাবে ঠিক কি দক্ষতা বা কি সুস্পষ্ট গুণের কারণে এই সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে ভাবা হচ্ছে, সেটা খুঁজে পেতে সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ হয়রান হয়ে পড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে কথা হয়েছে এবং অনেক সংবাদ মাধ্যম বলছে যে এরই মধ্যে সরকারের কাছ থেকে সম্মতি, মানে একজনকে রাষ্ট্রদূত নিয়োগের আগে স্বাগতিক দেশের সরকারের কাছ থেকে যে সম্মতি বা অ্যাগ্রিমো আদায় করতে হয়, সেটাও চাওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং সে কারণে বিজেপির একজন নেতা এরই মধ্যে এক্স স্যান্ডেলে দীনেশ ত্রিবেদীকে
অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং সেটাকেই এক রকমের আনুষ্ঠানিক কনফার্মেশন হিসেবে ধরা হচ্ছে যে বিজেপি সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে পাঠাচ্ছে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে সম্পর্ক চাঙা করতে কোনো বিশেষ ক্রাইটেরিয়া বা বিশেষ গুণ নিয়ে বাংলাদেশে আসছেন সেটা বলা মুশকিল, কারণ তার বয়স 75 পেরিয়েছে। তরুণদের দলের সঙ্গে বা তরুণ রাজনীতিবিদদের সঙ্গে তিনি ভারতেও ভীষণ সক্রিয় সম্পর্ক রাখেন তেমন কোনো খবর নাই। অন্যদিকে এই যে দীনেশ ত্রিবেদী যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তিনি রবীন্দ্রনাথ নজরুল এসব বিষয়ে অত্যন্ত ওয়াকিবহাল। রবীন্দ্রনাথ নজরুলের বাংলার সংস্কৃতিতে কি ধরনের প্রভাব সে বিষয়ে তিনি খুব ভালো মতো জানেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে বড় হয়েছেন এই গুজরাটি পরিবারের সন্তান, মূলত ব্যবসায়ী, এবং পশ্চিমবঙ্গে তাদের গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিকানা এই দীনেশ ত্রিবেদীর, এই পরিবারের এবং দীনেশ ত্রিবেদীর। মানে তিনি মূলত ভারতের রাজনীতিতে একজন ব্যবসায়ী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। দীনেশ ত্রিবেদী সেতার বাজান, আনন্দবাজার পত্রিকা তাকে দক্ষ সেতার বাদক হিসেবে অভিহিত করছে, এবং রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতার বাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বরং বিজেপি সম্ভবত ভারতের প্রতিনিধি হিসেবে এমন একজন আনন্দবাজারের ভাষায় সংস্কৃতিমান বঙ্গভাষীকেই পাঠাতে চাইছে যিনি কিনা বাংলাদেশে এই যে পুরো ইউনূস সরকারের আমল জুড়ে ভারতীয় আধিপত্যের যে বাংলা সংস্কৃতি নিয়ে তুমুল সমালোচনা হলো, সেই বাংলা সংস্কৃতিকেই ধারণ এবং বহন করেন। কাজেই বলা মুশকিল যে ঠিক কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার এই ব্যক্তিকে বাংলাদেশে পাঠাচ্ছেন। তবে ভারতের পত্রিকাগুলো বলছে যে, হিন্দু পত্রিকা বলছে যে ভারতের এটা ভুলবার কোনো উপায় নাই যে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বা ট্রেডিং পার্টনারদের একজন। কাজেই বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্কটা সহজীকরণ এ দফায় সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী। এবং সে কারণেই প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গ থেকে বঙ্গভাষী একজন এমন ব্যবসায়ীকে পাঠাচ্ছেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে, যিনি রাজনৈতিক আলাপ এবং সম্পর্কের জায়গায় বাণিজ্যকে সবচেয়ে গুরুত্বের জায়গায় স্থান দিতে পারবেন। এবং এই যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ভারতের পত্রিকাগুলো লিখছে, হিন্দুস্তান টাইমস, হিন্দু, মিন্ট, আনন্দবাজার পত্রিকা লিখছে, পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভা নির্বাচনটা আর কদিন বাদেই, তখন বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাই কমিশনার পদে যে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই বার্তাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিতে চাইছেন যে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দকেও সর্বভারতীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এবং তার চেয়েও যে বড় বার্তাটা প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেস সহ তার বিরোধী রাজনৈতিক শিবিরে দিতে চাইছেন পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস কিংবা বিরোধী রাজনৈতিক শিবির থেকে যারা বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করে তাদেরকে পুরস্কৃত করবার কথাটা প্রধানমন্ত্রী মোদী ভোলেন না। কাজেই অনেক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটা যত না ভারত বাংলাদেশ সম্পর্ককে চাঙা করার একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, তার চেয়ে অনেক বেশি প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারত জুড়ে বিজেপি নেতৃবৃন্দকে যে প্রধানমন্ত্রী মোদী
সময় মতো গুরুত্বের সঙ্গে তার রাজনৈতিক সহচরদের পুরস্কৃত করেন। এই যে একজন রাজনৈতিক নেতাকে বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিল ভারত, একজন কূটনৈতিককে বাদ দিয়ে, মানে ভারতের ফরেন সার্ভিসের আইএফএস এর কর্মকর্তাদেরকে বাদ দিয়ে, সেটা আরেকটা বার্তা প্রধানমন্ত্রী মোদীর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রমাণ করতে হবে যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জায়গাগুলোতে তারা এমন সম্পর্ক গড়ে তুলতে পারে যে ক্ষেত্রে হঠাৎ করে মানে কোনো সারপ্রাইজের শিকার ভারত সরকারকে হতে না হয়, এবং ভারত সরকারকে বাংলাদেশের মতো একেবারে কোণঠাসা হয়ে না পড়তে হয় সরকার পরিবর্তনের সাথে সাথে। এই যে ভারতের একজন দক্ষ কূটনীতিক প্রণয় বার্মা বাংলাদেশে নিযুক্ত থাকা অবস্থায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে গেল, এবং সেই পতনের পর এমন রাজনৈতিক শক্তির উত্থান হলো যেই রাজনৈতিক শক্তির সাথে ভারতের রাজনৈতিক শক্তির কোনো রকম যোগাযোগ ছিল না, ভারতের কূটনৈতিক মহলের কোনো যোগাযোগ ছিল না, সেটা আসলে ভারত সরকার ভালো চোখে দেখছে না, এবং এটাকে ভারত সরকার পরিবর্তন করতে চায় প্রয়োজনে। তাই কূটনীতিকদেরকে শীর্ষ পদে নিয়োগ দেওয়ার পরিবর্তে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়োগ দিতেও ভারতের সরকার, বিজেপি সরকার প্রস্তুত। কাজেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের মোদী সরকার কোন শিবিরে বন্ধুত্ব চাঙ্গা করতে চান, আর কি উদ্দেশ্য হাসিল করতে চান, কোন লক্ষ্যে তিনি এমন একজন রাজনৈতিক দূতকে বাংলাদেশে পাঠাচ্ছেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে তার আগে দীনেশ ত্রিবেদীকে নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনটা পেতে হবে ভারত সরকারকে।